নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা, এছাড়াও আসাম টেট, ত্রিপুরা টেট এবং সি টেট বা সেন্ট্রাল টেট, প্রত্যেকটা টেট পরীক্ষারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ। এখান থেকে 30 নম্বরের প্রশ্ন আসে। তার মধ্যে 15 দুটো ভাগ করা থাকে। 15 নম্বর আসে ইভিএস কন্টেন্ট থেকে এবং বাকি 15 নম্বর আসে ইভিএস পেডাগজি থেকে। অর্থাৎ শিশু মনস্তত্ত্ব সংক্রান্ত যে অংশ ইভিএস এর, সেখান থেকে 15 নম্বর প্রশ্ন আসে আর কন্টেন্ট থেকে আসে 15 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু এই পেডাগজি পোর্শন, ইভিএস পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব সংক্রান্ত পরিবেশের যে অংশটা, তার সিলেবাস সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ইভিএস পেডাগজি সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব ইভিএস কন্টেন্ট প্রসঙ্গে। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র। এটা হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ কন্টেন্টের সিলেবাস। এটা হচ্ছে 2023 প্রাইমারি টেটের সিলেবাস। দেখা যায় যে আমাদের কোন একটা সাবজেক্টে যে টপিক গুলো, সেগুলো তো একই থাকে, টপিক তো চেঞ্জ হয় না। সিলেবাসে কি হয়, কিছু টপিক হয় ইনক্লুড হয় বা কিছু টপিক ওখান থেকে বার করে দেওয়া হয় বা কমিয়ে দেওয়া হয়। তো যাই হোক, টপিক গুলো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রায় একই ধরনের। আমাদের নলেজ তো প্রত্যেকটা বিষয় সম্পর্কেই রাখতে হবে, প্রত্যেকটা টপিক সম্পর্কেই রাখতে হবে। তাহলে এখানে দেখো, কন্টেন্টের মধ্যে আমরা অলরেডি যেগুলো আলোচনা করেছি, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট এবং সোশ্যাল এনভায়রনমেন্ট, এটা সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা অ্যাটমসফিয়ার, ল্যান্ড এবং ওয়াটার এটা সম্পর্কেও আলোচনা করে ফেলেছি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, যেটা সম্পূর্ণ নতুন টপিক, সেটা সম্পর্কেও আলোচনা করেছি। এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, এটা সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ফুড চেইন। এর মধ্যে ফুড চেইন সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব, কারণ এটা ডিটেলসে আলোচনা করতে হবে। আজ আমরা আলোচনা করব মূলত ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম এই টপিকটা সম্পর্কে। এরপরে দেখো, এরপরে আসছে পেডাগজিক্যাল ইস্যুস ইভিএস এর। ইভিএস পেডাগজি সংক্রান্ত যে সিলেবাস, এটা সম্পর্কে আর কিছু বলার নেই। আমরা এটা আগেই পুরো টপিকটাকে কমপ্লিট করে ফেলেছি এবং তোমরা প্রত্যেকটা টপিক কিন্তু চ্যানেলের যদি প্লেলিস্টে যাও, তাহলে সেখানে পেয়ে যাবে। ইভিএস পেডাগজি সার্চ করবে প্লেলিস্টে, তাহলে তোমরা পরপর টপিকগুলো দেখবে, প্রত্যেকটা সাজানো আছে এই প্লেলিস্টে। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। আজ আমরা ইকোলজি এবং ইকোসিস্টেমের মধ্যে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজি বা বাস্তু সংস্থান বা বাস্তব্য বিদ্যা। ইকোলজি শব্দের অর্থ কি? এই যে ইকোলজি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসছে, ওইকোস অ্যান্ড লোগোস। ওইকোস কথার অর্থ হচ্ছে বাড়ি, গৃহ বা বাসস্থান, যাকে বলে হোম, এবং লোগোস অর্থাৎ জ্ঞান বা নলেজ। তাহলে আমরা বলতে পারি যে বাসস্থান বা বসতি সম্পর্কে যে জ্ঞান অর্জন, তাকেই বলা হচ্ছে কি ইকোলজি, তাই তো? বসতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, ওইকোস প্লাস লোগোস ইকুয়াল টু ইকোলজি। আসলে এই যে ইকোলজি, এটা দেখো অনেকটা এই যে বায়োলজি, সাইকোলজি, ফিজিওলজি, যেমন আমরা বিভিন্ন সাবজেক্ট পাই, সেরকম ইকোলজি এটা বিজ্ঞানের একটা শাখা। যেখানে কি করা হয়, যেখানে জীব যে স্থানে তার বসতি স্থাপন করে, সেই বসতির পরিবেশ এবং জীব, এদের যে আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া, সেটা সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, তাকেই বলা হচ্ছে ইকোলজি। কোনো একটা প্রজাতি যখন কোনো একটা স্থানে বসতি স্থাপন করে, তখন কিন্তু পরিবেশের থেকে সে যেমন কিছু অজৈব বস্তু নিজের প্রয়োজনে গ্রহণ করে, সেরকম কিছু জৈব বস্তু পরিবেশকে ফিরিয়েও দেয়, যেটা পরিবেশের কাজে লাগে। তাহলে জীব এবং বসতির পরিবেশের সঙ্গে একটা আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া স্থাপিত হয়, যার ফলে জীব ওই স্থানে বসবাস করে, বেড়ে ওঠে এবং বংশবিস্তার করে। তাহলে এই যে জীব এবং বসতির আন্তঃসম্পর্ক বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকেই বলা হচ্ছে কি ইকোলজি বা বাস্তু সংস্থান। প্রথমে ইকোলজি শব্দটা ব্যবহার করেন কে? রাইটার, 1865 খ্রিস্টাব্দে। আর্নস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে কিন্তু এই শব্দের ব্যবহারকে সমর্থন করেন।
অনেক বইতে লেখা আছে যে আর্নস্ট হেকেল তিনি প্রথম ইকোলজি শব্দটা ব্যবহার করেন, কিন্তু অ্যাকচুয়ালি ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন রাইটার 1865 খ্রিস্টাব্দে। যাই হোক, প্রশ্ন থাকলে যে কোনো একটা অপশনই থাকবে, দুটো অপশন একসঙ্গে থাকবে না। রাইটার বা আর্নস্ট হেকেল, যে অপশনটাই থাক না কেন সেটাই কারেক্ট হবে। এরপর আমরা আসি, দেখো ইকোলজি পাঠের মূল উদ্দেশ্য কি, কেন আমরা ইকোলজি পড়ি। কারণ ইকোলজি পড়লে আমরা কি সম্পর্কে জানতে পাই, পপুলেশন বা বিভিন্ন জীবের যে সংখ্যা সেটা সম্পর্কে আমরা ধারণা করতে পারি। এছাড়াও জীবের জিন এবং কোষ এ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি, তাই তো। জিন এটা কি করে, বংশ বিস্তারের সময় এই জিন কিন্তু পিতামাতার দেহের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেটা সন্তানের দেহে কিন্তু কি করে, বহন করে নিয়ে যায়, তাই তো। এবং কোষ আমরা জানি জীবদেহ গঠনের মূল একক, তাহলে এই জিন কোষ এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যায় ইকোলজি পাঠের মাধ্যমে। এর ফলে কৃষি বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ইত্যাদি যে বিভিন্ন বিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে বা তাদের মধ্যে যে একটা ইন্টার রিলেশন রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করা যায়। তাই আমরা ইকোলজি পড়ি। যে ইকোলজির মাধ্যমে আমরা পপুলেশন সম্পর্কে জানতে পারি, বিভিন্ন জীবের সংখ্যা সম্পর্কে জানতে পারি, জিন কোষ এগুলো সম্পর্কে ধারণা করতে পারি। ফলে বিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো, কৃষি বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ভূগোল এগুলোর মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট তো পরস্পর সম্পর্কিত, সেই সম্পর্ক সম্পর্কেও কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি। এরপরে আমরা আসবো, দেখো সিড ইকোলজি বা কমিউনিটি ইকোলজি বলতে আমরা কি বুঝি। সিন ইকোলজি বলতে কি বোঝায়, কমিউনিটি মানে কি গোষ্ঠী, তাই তো। তাহলে কোন স্থানের যে পরিবেশ এবং ওই স্থানের যে জীব গোষ্ঠী, আমরা এখনই বললাম ইকোলজি হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে আমরা কি করি, জীব এবং তার বসতির যে আন্তঃ সম্পর্ক বা যে স্থানে সে বসবাস করছে সেই পরিবেশের সঙ্গে জীবের যে আন্তঃ সম্পর্ক, তাই তো, সেটা সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এখানে সিন ইকোলজি হচ্ছে কোন স্থানের পরিবেশ এবং ওই স্থানের জীব গোষ্ঠী বা কমিউনিটি এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা সম্পর্কে আলোচনাকে বলা হয় সম্প্রদায় বাস্তুসংস্থান, বা এটাকেই বলা হয় গোষ্ঠী বাস্তুসংস্থান বা কমিউনিটি ইকোলজি বা সিন ইকোলজি। তাহলে সিন ইকোলজি বা কমিউনিটি ইকোলজি হলো কোন স্থানের পরিবেশ এবং ওই স্থানের জীব গোষ্ঠী বা কমিউনিটি এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা ইকোলজি সম্পর্কিত আলোচনাকেই বলা হচ্ছে সিন ইকোলজি বা কমিউনিটি ইকোলজি। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা আসি অটো ইকোলজি বা পপুলেশন ইকোলজি বা জনসংখ্যা বাস্তুসংস্থান বলতে আমরা কি বুঝি। দেখো, পপুলেশন ইকোলজি এর মধ্যেই কিন্তু মানেটা লুকিয়ে আছে, যে কোন স্থানের পরিবেশ এবং একটা প্রজাতির জনসংখ্যা বা পপুলেশনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কিত আলোচনাকেই বলা হয় পপুলেশন ইকোলজি বা জনসংখ্যা বাস্তুসংস্থান বা অটো ইকোলজি। দেখো, কোন স্থানের পরিবেশ এবং একটা প্রজাতির জনসংখ্যা, জনসংখ্যা বা পপুলেশন এবং পরিবেশ এর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা বাস্তুবিদ্যা সম্পর্কিত আলোচনা তাকেই বলা হচ্ছে জনসংখ্যা বাস্তুসংস্থান বা পপুলেশন ইকোলজি বা অটো ইকোলজি। এরপর আমরা আসি হিউম্যান ইকোলজি বা মানব বাস্তুসংস্থান বলতে আমরা কি বুঝি। তাহলে হিউম্যান ইকোলজি মানে পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষকে কেন্দ্র করে বাস্তুতন্ত্র এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে আলোচনা একেই বলা হয় মানব বাস্তুসংস্থান বা হিউম্যান ইকোলজি। তাহলে অটো ইকোলজি বা পপুলেশন ইকোলজি পরিবেশ এবং একটা প্রজাতির জনসংখ্যা বা পপুলেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পর্কিত আলোচনা। আর হিউম্যান ইকোলজি হলো যে পরিবেশ এবং মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সম্পর্কিত আলোচনা। এখানে কিন্তু মানুষই কিন্তু কেন্দ্রস্থলে অবস্থিত, মানুষকে কেন্দ্র করেই এই আলোচনা এগোচ্ছে, এটাকেই বলা হচ্ছে হিউম্যান ইকোলজি। এরপর আমরা আরো দুটো টার্ম সম্পর্কে জানবো, একটা হচ্ছে ডিপ ইকোলজি, একটা হচ্ছে স্যালো ইকোলজি। ডিপ ইকোলজি বলতে কি বোঝানো হচ্ছে, দেখো ডিপ ইকোলজি হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা বিশেষ ধারণা, কনসেপ্ট বা আন্দোলন বা মুভমেন্ট। তাহলে ডিপ ইকোলজি হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা ধারণা, সেরকম স্যালো ইকোলজিটাও হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটা ধারণা। কিন্তু ডিপ ইকোলজির এই ধারণাতে কি বলা হচ্ছে, যে পৃথিবী, উদ্ভিদ, প্রাণী ও মানুষের পরিবেশে সবার গুরুত্ব সমান, এখানে কারোর গুরুত্ব বেশি কারোর গুরুত্ব কম এরকম কিন্তু নয়।
তাহলে ডিপ ইকোলজি হচ্ছে পরিবেশ সংক্রান্ত সেই ধারণা যেখানে বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটা উপাদান যেগুলো রয়েছে, প্রাকৃতিক উপাদান, উদ্ভিদ, প্রাণী, মানুষ, সবার গুরুত্ব সমান। মানুষের কিন্তু কোনো বিশেষ গুরুত্ব নেই। তাহলে ডিপ ইকোলজিতে আমরা দেখতে পেলাম যে মানুষ, উদ্ভিদ, প্রাণী, পৃথিবী, সবার গুরুত্ব সমান। ইকোলজি সম্পর্কিত এই যে ধারণা, এটাকেই বলা হয় ডিপ ইকোলজি। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্যালো ইকোলজি বলতে আমরা কি বুঝি। দেখো, স্যালো ইকোলজি এটা হচ্ছে ইকোলজি সম্পর্কিত একটা ধারণা যেখানে কি বলা হচ্ছে মানুষের বিশেষ গুরুত্ব রয়েছে। পরিবেশের সব উপাদান, তার মধ্যে কিন্তু মানুষের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। শ্যালো ইকোলজি হলো পরিবেশ সংক্রান্ত একটা বিশেষ ধারণা যেখানে মনে করা হয় পরিবেশের সব উপাদান, উদ্ভিদ, প্রাণী, প্রকৃতি এবং মানুষ, এর মধ্যে মানুষের বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ পরিবেশ কেমন হবে? মানব কেন্দ্রিক। পরিবেশের সেই উপাদান বা সেই অঞ্চলগুলোর সুরক্ষার ব্যবস্থা করা জরুরি মানুষের কাছে যার অর্থনৈতিক উপযোগিতা আছে। যেমন অরণ্যের সংরক্ষণ কেন জরুরি? পর্যটনের উদ্দেশ্যে, কারণ সেখানে মানুষের কিন্তু কিছু স্বার্থ রয়েছে, এখানে অর্থনৈতিক উপযোগিতা রয়েছে। তাহলে মানব কেন্দ্রিক এই যে একটা ধারণা, পরিবেশ সংক্রান্ত ধারণা যেখানে পরিবেশের সব উপাদানের মধ্যে মানুষের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তাকে বলা হচ্ছে কি স্যালো ইকোলজি। তাহলে আমরা দেখতে পেলাম এই যে ডিপ ইকোলজি এবং স্যালো ইকোলজি। ডিপ ইকোলজি মানে যেখানে পরিবেশের প্রত্যেকটা উপাদানের গুরুত্ব সমান, কিন্তু স্যালো ইকোলজি মূলত মানব কেন্দ্রিক। এই যে ডিপ ইকোলজির ধারণা প্রথম কে দিয়েছিলেন? নরওয়ের প্রখ্যাত দার্শনিক এবং পর্বতারোহী আর্নি নেস 1973 সালে প্রথম ডিপ ইকোলজির ধারণা দেয়। এখানে আমরা আরো একটা কথা পাই যেটা হচ্ছে লাইট গ্রিন। লাইট গ্রিন এটা একটা কালারের নাম, কিন্তু পরিবেশ বিজ্ঞানের ভাষায় এই লাইট গ্রিন কথাটার অর্থ কি? দেখো, এই যে মানবকেন্দ্রিক পরিবেশ বা স্যালো ইকোলজির ধারণা বা দর্শনকে, দর্শন মানে ফিলসফি, তাহলে কনসেপ্ট বা ফিলসফি, কোন ফিলসফি? স্যালো ইকোলজির কনসেপ্ট বা ফিলসফি। স্যালো ইকোলজি মানে কি? মানবকেন্দ্রিক পরিবেশকেই বলা হচ্ছে স্যালো ইকোলজি। তাহলে এই মানবকেন্দ্রিক পরিবেশ বা স্যালো ইকোলজির ধারণা, কনসেপ্ট বা ফিলসফি, দর্শনকে পরিবেশ বিজ্ঞানের ভাষায় বলা হয় কি লাইট গ্রিন। তাহলে আমরা জানলাম যে ডিপ ইকোলজি বলতে আমরা কি বুঝি, স্যালো ইকোলজি এর অর্থ কি, এবং লাইট গ্রিন শব্দটা পরিবেশ বিজ্ঞানের ভাষায় তার অর্থ কি। এতক্ষণ আমরা মূলত আলোচনা করলাম ইকোলজি বা বাস্তু সংস্থান বা বাস্তব বিদ্যা নিয়ে। এরপর আমরা আলোচনা করব বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নিয়ে। বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি? দেখো, একটা নির্দিষ্ট বসতির যে জীবগোষ্ঠী, তার সঙ্গে সেই অঞ্চলের যে প্রাকৃতিক অজৈব যে উপাদান সমূহ, অর্থাৎ মাটি, জল, বাতাস, সূর্য, সূর্যালোক, এদের মধ্যে একটা মিথস্ক্রিয়া ঘটে যার ফলেই তো জীবগোষ্ঠী বেঁচে থাকে। কোনো একটা জীবগোষ্ঠী যখন কোনো স্থানে বসতি স্থাপন করছে, তখন বিভিন্ন জীবের মধ্যে যেমন একটা সম্পর্ক তৈরি হয়, সেরকম জীবগোষ্ঠীর সঙ্গে যে প্রাকৃতিক অজৈব উপাদান, মাটি, বাতাস, জল, সূর্যালোক, এদের মধ্যেও একটা মিথস্ক্রিয়া ঘটে যার ফলে একটা সুস্থ বসবাস নীতি গড়ে ওঠে, যাকে আমরা বলছি বাস্তুরীতি বা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এই যে জীবগোষ্ঠী, তারা প্রকৃতি থেকে কিছু অজৈব পদার্থ নিজেদের প্রয়োজনে গ্রহণ করে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। সূর্যালোক থেকে যে সূর্যালোক আবদ্ধ হয় যে উদ্ভিদের মধ্যে খাদ্য রূপে, সেই খাদ্য জীবগোষ্ঠী গ্রহণ করে। আর যখন জীবগোষ্ঠী মারা যায়, তখন সেই অজৈব উপাদান সমূহ আবার প্রকৃতিতে ফিরে যায়। একইভাবে এই যে জীবগোষ্ঠী থেকে পাওয়া অজৈব উপাদানসমূহ নিয়েই তো গাছপালা কি করে, তারা মাটি থেকে জলের সঙ্গে সেই খনিজ লবণ শোষণ করে তার সাহায্যে তাদের কি হয়, বৃদ্ধি ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি এবং জীব, এদের মধ্যে একটা মিথস্ক্রিয়া অনবরত ঘটে চলেছে, এবং তার ফলেই একটা সুস্থ বসবাস নীতি গড়ে উঠছে, যাকে আমরা বলছি ইকোসিস্টেম। এবং এই সম্পর্কিত যে আলোচনা বিজ্ঞানের যে শাখায় করা হয় তাকে বলা হয় ইকোলজি। দেখো, এই যে ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী এ জি ট্যান্সলে
কখন সর্বপ্রথম এই কথাটা ব্যবহার করেন? 1935 সালে। তাহলে বিজ্ঞানী A.G. ট্যান্সলে প্রথম 1935 সালে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে আমরা দেখব যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি। আমরা মূলত এই যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে দু ধরনের উপাদান পাই, একটা জড় উপাদান, সজীব উপাদান। জড় উপাদানকে আমরা অ্যাবায়োটিক উপাদানও বলে থাকি বা অজীবজাত উপাদানও বলে থাকি। এই যে জড় উপাদানকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে কারা পড়ে? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি। এই যে অজৈব পদার্থগুলো প্রকৃতি থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে প্রকৃতিতে ক্রমাগত আবর্তিত হয়, তাই তো? যেমন আমরা নাইট্রোজেন সাইকেল পাই, অক্সিজেন সাইকেল পাই, হাইড্রোজেন সাইকেল পাই। তাহলে এই যে অজৈব পদার্থগুলো কিন্তু কি হয়? আবর্তিত হয় প্রকৃতি থেকে জীবদেহে, জীবদেহ থেকে প্রকৃতিতে। জৈব পদার্থের মধ্যে আমরা কি কি পাই? প্রোটিন, কার্বোহাইড্রেট, হিউমাস, ফ্যাট। এগুলো হচ্ছে জৈব পদার্থ, যেগুলো হচ্ছে ইকোসিস্টেমের সজীব উপাদান নয়, এগুলো জড় উপাদানের মধ্যে পড়ছে। এবং হচ্ছে ভৌত উপাদান, সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বায়ু, এগুলো ভৌত উপাদান। তাহলে দেখলাম আমরা ইকোসিস্টেমের যে জড় উপাদান তাকে তিন ভাগে ভাগ করা যায়: অজৈব পদার্থ, জৈব পদার্থ এবং ভৌত উপাদান। বাস্তুতন্ত্র ইকোসিস্টেমের যে অপর উপাদান, যেটা হচ্ছে সজীব উপাদান, জড় উপাদান, সজীব উপাদান। সজীব উপাদানকে বায়োটিক উপাদানও বলা হয় বা জীবজাত উপাদানও বলা হয়। একে মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে উৎপাদক বা স্বভোজী, যাদেরকে বলা হয় প্রোডিউসার, অর্থাৎ যারা খাবার তৈরি করতে পারে বা খাবার উৎপাদন করতে পারে। স্বভোজী মানে কি? যারা নিজেদের ভোজন বা খাবার নিজেরাই, মানে নিজেরাই তৈরি করতে পারে। উৎপাদক মানে যারা খাবার উৎপাদন করতে পারে। প্রোডিউসার কারা? সজীব যে উদ্ভিদ গোষ্ঠী, যাদের মধ্যে ক্লোরোফিল রয়েছে যাদের পাতায়, তাদেরকেই বলা হচ্ছে উৎপাদক। কারণ তারা কি করে না, ক্লোরোফিলের সাহায্যে খাবার তৈরি করতে পারে। সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে শোষিত খনিজ লবণযুক্ত জলের সাহায্যে তারা কি করে? সরল খাদ্য গ্লুকোজ তৈরি করে, যেটা সমস্ত আমাদের যে জীব জগৎ তাদের খাদ্যের উৎস। তাহলে এটাই হচ্ছে উৎপাদক বা স্বভোজী বা প্রোডিউসার, যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ গোষ্ঠী। সজীব উপাদানের দ্বিতীয়টা হচ্ছে কি? খাদক বা পরভোজী, মানে যারা খাদ্যের ব্যাপারে অন্যের উপর বা পরের উপর নির্ভরশীল, এদেরকে বলা হয় কনজিউমার। এবং তিন হচ্ছে বিয়োজক বা অণুজীব, যাদেরকে বলা হয় ডিকম্পোজার। অর্থাৎ যখন এই যে জীব দেহ যখন মারা যায়, জীব যখন মারা যায়, তখন এই বিয়োজক বা অণুজীব, ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা কি করে? ওই জীবদেহকে বিয়োজিত করে তার মধ্যে অজৈব উপাদান সমূহ কিছুটা নিজেদের প্রয়োজনে ব্যবহার বাকিটা প্রকৃতিতে ফিরিয়ে দেয়। তাহলে আমরা দেখলাম যে ইকোসিস্টেমের যে সজীব উপাদান, সেটা মূলত তিন ভাগে বিভক্ত: উৎপাদক বা প্রোডিউসার, খাদক বা কনজিউমার এবং বিয়োজক বা ডিকম্পোজার। এরপর আমরা দেখব যে খাদ্যাভ্যাস বা খাদ্যের ধরন অনুসারে এই যে খাদক যেটা পেলাম আমরা বা পরভোজী, তাদের আবার তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে তৃণভোজী, অর্থাৎ এরা সবাই খাদক, খাদ্যের ব্যাপারে অন্যের উপরে নির্ভরশীল। কিন্তু তৃণভোজী মানে তারা কি খায়? তৃণ বা ঘাস জাতীয় খাবার খায়, গাছপালা খেয়ে বেঁচে থাকে যে সমস্ত প্রাণীরা, হরিণ, ছাগল, গরু, এদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী বা হার্বিভোর। মাংসাশী প্রাণী হচ্ছে কি? যারা মাংস খেয়ে বেঁচে থাকে, মানে অপর প্রাণীকে খেয়ে বেঁচে থাকে যারা, তারা হচ্ছে মাংসাশী বা কার্নিভোর। যেমন বাঘ, সিংহ, এরা হচ্ছে কার্নিভোর। এবং সর্বভোগ, যারা সব রকমই খায়, যেমন তৃণ বা উদ্ভিদজাত খাবার খায়, সেরকম অন্য প্রাণীদেরও ভক্ষণ করে, তাদেরকে বলা হয় সর্বভোগ বা অমনিভোর, যেমন হচ্ছে মানুষ। তাহলে খাদকদের আমরা দেখতে পেলে খাদ্যাভ্যাস বা খাদ্যের ধরন অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। আবার দেখো, খাদ্য খাদক সম্পর্কে স্তর অনুসারে কিন্তু এই ম্যাক্রো কনজিউমার বা খাদক প্রাণীদের চার ভাগে ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার। দুই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক বা সেকেন্ডারি কনজিউমার। তিন হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা টার্সিয়ারি কনজিউমার। এবং চতুর্থ শ্রেণীর খাদক, যেটা হচ্ছে আমার কোয়াটারনারি কনজিউমার। বলে এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বলতে পারি। যেমন দেখো, আমরা দেখি যে বিভিন্ন পতঙ্গ, তাদেরকে খায় কারা? ব্যাঙ। ব্যাঙদের খায় কে? সাপ। আর সাপকে খায় কে? ময়ূর।
তাহলে এটা আমরা একটা খাদ্য শৃঙ্খল বলতে পারি, যেটা সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করব, ফুড চেইন। তাহলে এই যে শাকাশি যে পতঙ্গ, তার সেটা হচ্ছে প্রাথমিক খাদকের মধ্যে পড়ছে, প্রাইমারি কনজিউমার। এবারে সেই পতঙ্গকে খাচ্ছে কি? ব্যাঙ। তাহলে ব্যাঙ হচ্ছে কি? সেকেন্ডারি কনজিউমার। ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কে? সাপ। তাহলে সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা টার্সিয়ারি কনজিউমার। এবং সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ময়ূর। তাহলে ময়ূর হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক, বা আমরা বলতে পারি কোয়াটারনারি কনজিউমার। তাহলে বোঝা গেল নিশ্চয়ই ব্যাপারটা। আমরা ইকোসিস্টেমের যে উপাদান বা কম্পোনেন্টস গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে ইকোসিস্টেমকে আমরা কিভাবে ভাগ করতে পারি, শ্রেণীবিভাগ করতে পারি বা ক্লাসিফিকেশন করতে পারি। কি অনুসারে? বাসস্থান বা হ্যাবিটেট অনুসারে। তো বাসস্থান বা হ্যাবিটেট অনুসারে আমরা ইকোসিস্টেমকে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, যেটা স্থলভাগে গড়ে ওঠে, এবং জলজ বাস্তুতন্ত্র, যেটা জলভাগে গড়ে ওঠে। দেখো, এই যে স্থলজ বাস্তুতন্ত্র, এটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি অঞ্চল ভেদে। পার্বত্য এলাকা বা অরণ্য অঞ্চলে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, তাকে আমরা বলতে পারি অরণ্যের বাস্তুতন্ত্র বা পার্বত্য এলাকার ইকোসিস্টেম, তাই তো? দুই হচ্ছে নিম্নভূমি বা তৃণভূমি যেখানে রয়েছে, সেখানকার বাস্তুতন্ত্রকে আমরা বলছি নিম্নভূমি বা তৃণভূমির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তিন হচ্ছে উষ্ণ মরুভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র, এবং চার হচ্ছে শীতল মরুভূমি বা তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র। তাহলে ইকোসিস্টেমকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করলাম। স্থলভাগেরটা হচ্ছে স্থলজ ইকোসিস্টেম বা স্থলভাগের বাস্তুতন্ত্র, এবং জলজ বাস্তুতন্ত্র বা আমরা দেখতে পেলাম জলভাগের যে ইকোসিস্টেম। স্থলজ ইকোসিস্টেমকে চার ভাগে ভাগ করলাম, স্থান ভেদে বা এলাকা ভেদে। পার্বত্য এলাকার বাস্তুতন্ত্র, নিম্নভূমি বা তৃণভূমির বাস্তুতন্ত্র, উষ্ণ মরুভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র, এবং শীতল মরুভূমি বা তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র। এরপর আমরা আসছি জলজ যে বাস্তুতন্ত্র, তাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মহাদেশীয় এলাকায় যে স্বাদু জল, সেই স্বাদু জলের বাস্তুতন্ত্র, মানে লোনা জল এটা নয়। আর সামুদ্রিক এলাকার লবণাক্ত জলের বাস্তুতন্ত্র। এবার দেখো, এই যে মহাদেশীয় এলাকায় যে স্বাদু জল, সেখানে যে বাস্তুতন্ত্র, সেটাকেও আমরা চার ভাগে ভাগ করতে পারি জলাশয়ের বিভিন্নতা অনুসারে। এক হচ্ছে নদীর বাস্তুতন্ত্র, দুই হচ্ছে হ্রদের বাস্তুতন্ত্র, তিন হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, এবং জলাভূমির বাস্তুতন্ত্র। বোঝা গেল নিশ্চয়ই? আর সামুদ্রিক এলাকার যে লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, তাকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অগভীর সমুদ্র, মানে সমুদ্রের যে উপরিভাগ, তার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, এবং গভীর সমুদ্রের যে ইকোসিস্টেম। তাহলে এইভাবে আমরা বাসস্থান বা হ্যাবিটেট অনুযায়ী বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখতে পেলাম। এরপর আমরা আসবো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্পর্কিত কয়েকটা প্রয়োজনীয় বিষয় বা টার্ম প্রসঙ্গে, যে বিষয়গুলো আমাদের জানতে হবে। যার মধ্যে প্রথমেই আসে, দেখো, বাস্তুমণ্ডল বা ইকোস্ফিয়ার বলতে আমরা কি বুঝি। তো পৃথিবী পৃষ্ঠের এই যে ভৌত পরিবেশ এবং সজীব পরিবেশ, মানে জড় পরিবেশ এবং আহ, জীবজ পরিবেশ বা জীব গোষ্ঠী, এর মধ্যে মিথস্ক্রিয়ার দ্বারা গঠিত যে সমগ্র অঞ্চল, অর্থাৎ ইন্টারাকশন যেটা হচ্ছে অজৈব পরিবেশ এবং জৈব পরিবেশের মধ্যে, এবং তার দ্বারা গঠিত এই যে মিথস্ক্রিয়ার মাধ্যমে গঠিত যে সমগ্র অঞ্চলটা, তাকেই বলা হচ্ছে কি? বাস্তুমণ্ডল বা বাস্তুমণ্ডল বা ইকোস্ফিয়ারের পর এবার আমরা জানবো জীব সংখ্যা বা পপুলেশন বলতে কি বোঝা যায়। দেখো, কোন একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাসকারী কোন নির্দিষ্ট প্রজাতির যে জীব গোষ্ঠী, তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির জীব গোষ্ঠী যারা একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বাস করে, তাদেরকেই বলা হয় জীব সংখ্যা বা পপুলেশন। তাহলে একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে বসবাসকারী কোন নির্দিষ্ট প্রজাতির যে জীব গোষ্ঠী, তাকেই বলা হয় জীব সংখ্যা বা পপুলেশন। জীব ভর বলতে কি বুঝি? বায়োমাস। কোন একটা বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন একটা অঞ্চলের জীব সম্প্রদায়ের যে সার্বিক ওজন বা ভর, তাহলে একটা বাস্তুতন্ত্রে কোন একটা অঞ্চলে জীব সম্প্রদায় বসবাস করছে, সেই জীব সম্প্রদায়ের যে সার্বিক ওজন বা সার্বিক ভর, তাকেই বলা হচ্ছে জীব ভর বা বায়োমাস। এরপর আসি জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায়। বায়োটিক কমিউনিটি বলতে আমরা কি বুঝি?
দেখো, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে এমন পরস্পর সম্পর্কযুক্ত সমগ্র যে জীবন গোষ্ঠী, তার মধ্যে প্রাণীও রয়েছে, উদ্ভিদও রয়েছে, তাহলে সমগ্র জীব গোষ্ঠী যারা স্থায়ীভাবে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাস করছে, তাদের একত্রে বলা হয় জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায়। এই যে জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি, এটা হচ্ছে বাস্তুতন্ত্রের একক হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা আসবো বায়োম কি। কিন্তু এখানে আমরা বায়োম কথাটা পেয়েছিলাম, তাই তো? তাহলে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটা অঞ্চলের যে জীব সম্প্রদায়, তাকেই বলা হয় বায়োম। একটা নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে কি বলা হয়? বায়োম। তাহলে একটা নির্দিষ্ট জীব সম্প্রদায়, বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় যারা একটা নির্দিষ্ট জলবায়ুর দ্বারা প্রভাবিত, তাদেরকেই বলা হচ্ছে বায়োম। যেমন তৃণভূমির জীব সম্প্রদায়, মরুভূমির জীব সম্প্রদায়, এগুলো ভিন্ন ভিন্ন বায়োম। এরপর আমরা আসছি বাসস্থান বা বসতি। হ্যাবিটেট বলতে আমরা কি বুঝি? দেখো, যে নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে এক বা একাধিক প্রজাতি সুস্থভাবে বেঁচে থাকে, তাকেই বলা হয় জীবের বসতি বা বাসস্থান বা হ্যাবিটেট। এবং নিচ বা নিষে এই কথাটাও কিন্তু আমরা পাই। কাকে বলে বলতো? কোনো প্রাণী তার বাসভূমির যে এলাকা থেকে, কোনো প্রাণী যেখানে বাস করে সেই বাসভূমির যে এলাকাটা থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে, সেই এলাকাটাকেই বলা হচ্ছে তার নিচ বা নিষে। তাহলে আমরা দেখলাম জীব সংখ্যা বা পপুলেশন, জীব ভর বা বায়োমাস, জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায়, বায়োটিক কমিউনিটি, বায়োম বাসস্থান বা বসতি বা হ্যাবিটেট, এবং নিচ বা নিষে বলতে কি বোঝায়, এটা কিন্তু আমরা দেখলাম। এরপর আমরা আরো কয়েকটা টার্মে চলে আসব। প্রথমেই দেখো বেনথস। জলাশয়ের তলদেশে যে মাটি রয়েছে, সেখানে যে সমস্ত জীবরা বসবাস করে তাদেরকে বেনথস বলে। যেমন দেখো হাইড্রিলা, ভ্যালিসনাডিয়া, স্পঞ্জ, ঝিনুক, শামুক ইত্যাদি জীবরা কিন্তু জলাশয়ের তলদেশের যে মাটি সেখানে বসবাস করে, এদেরকে বলা হয় কি? বেনথস। এরপর আসি প্ল্যাঙ্কটন। তো প্ল্যাঙ্কটন কাদের বলে? জলে ভাসমান আণুবীক্ষণিক ক্ষুদ্র জীব। তাহলে এরা উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে। জীব কিন্তু তারা আণুবীক্ষণিক, চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, এতটাই ক্ষুদ্র, কিন্তু জলে ভাসমান অবস্থায় থাকে, এদেরকে বলা হয় প্ল্যাঙ্কটন। এবার এই প্ল্যাঙ্কটন মূলত দুই রকমের। উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, যেমন ডায়াটাম, ক্ল্যামাইডোমোনাস, এরা ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ। আর প্রাণী প্ল্যাঙ্কটনদের বলা হয় জু প্ল্যাঙ্কটন, যেমন ডাফনিয়া, সাইক্লপস ইত্যাদি। তাহলে প্ল্যাঙ্কটন মূলত দুই ধরনের: উদ্ভিদ প্ল্যাঙ্কটন বা ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্রাণী প্ল্যাঙ্কটন বা জু প্ল্যাঙ্কটন। এরপর আসি নেকটন কাদের বলে। জলে যেসব জীব স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়াতে সক্ষম, তাদেরকে বলা হয় নেকটন। তাহলে জলে যে সমস্ত জীবেরা স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায়, যেমন মাছ, চিংড়ি, তিমি, এগুলো হচ্ছে নেকটনের উদাহরণ। এরপর আসি ডেট্রিটাস কাদের বলে। জলাশয় তলদেশে থিতিয়ে পড়া স্বভোজী এবং পরভোজী জীবের যে মৃত দেহাবশেষ, অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠীও হতে পারে বা প্রাণীও হতে পারে, মারা যাওয়ার পর যে মৃত দেহাবশেষ যেটা জলাশয়ের তলদেশে থিতিয়ে পড়ে, তাদের বলা হয় ডেট্রিটাস। আর ডেট্রিটিভোরাস কাদের বলা হয়? যে এই ডেট্রিটাসদের যারা খাদ্যরূপে গ্রহণ করে। যে সমস্ত প্রাণী জলাশয়ের তলদেশে থিতিয়ে পড়া এই মৃত দেহাবশেষ ভক্ষণ করে বা খাদ্যরূপে গ্রহণ করে, তাদেরকে বলা হয় ডেট্রিটিভোরাস, যেমন চিংড়ি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল বেনথস, প্ল্যাঙ্কটন, নেকটন, ডেট্রিটাস এবং ডেট্রিটিভোরাস বলতে আমরা কি বুঝি। এরপর আমরা আরো কয়েকটা টার্ম পাচ্ছি। দেখো, প্রথমেই আসছে ফ্লোরা। ফ্লোরা কাকে বলছে দেখো। বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী যে উদ্ভিদ সমূহ, তাদেরকে একত্রে বলা হয় কি? ফ্লোরা। আর প্রাণী সমূহকে একত্রে কি বলা হয়? ফনা। বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী প্রাণী সমূহকে একত্রে বলা হয় কি? ফনা। তাহলে ফ্লোরা হচ্ছে ইকোসিস্টেমের সমস্ত উদ্ভিদ সমূহ, আর ইকোসিস্টেমের সমস্ত প্রাণী সমূহ হচ্ছে কি? ফনা। এরপর আমরা চলে আসি দেখো বায়োসিনোসিস বা বায়োসিনস বলতে আমরা কি বুঝি।
বাস্তুতন্ত্রে কোনো বসতির অন্তর্গত বিভিন্ন জীবের যে পারস্পরিক ক্রিয়া, তাহলে জীব গোষ্ঠীর যে পারস্পরিক ক্রিয়া তাকেই বলা হচ্ছে বায়োসিনোসিস বা বায়োসিনোস। বায়োসিনোসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কার্ল মোবিয়াস। এরপর আমরা পাচ্ছি বায়োজিওসিনোসিস। এই ব্যাপারটা কি? দেখো, বাস্তুতন্ত্রে কোনো বসতি এবং ওই অঞ্চলের বিভিন্ন জীবের যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া, অর্থাৎ পরিবেশ এবং জীবের যে পারস্পরিক মিথস্ক্রিয়া, তাকে বলা হচ্ছে কি বায়োজিওসিনোসিস। এই বায়োজিওসিনোসিস কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সুকাচেভ। এরপর আসছে আমরা ফাইটোসিনোসিস। এরা কি? এরা হচ্ছে স্বভোজী জীব। বায়োজিওসিনোসিস এর অন্তর্গত পরস্পর ক্রিয়াশীল সমস্ত উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া তাকেই বলা হচ্ছে ফাইটোসিনোসিস। তাহলে আমরা তিনটে টার্ম পেলাম। বায়োসিনোসিস হচ্ছে জীবের পারস্পরিক ক্রিয়া কোন একটা ইকোসিস্টেমের মধ্যে। ফাইটোসিনোসিস হচ্ছে উদ্ভিদ সম্প্রদায়ের পারস্পরিক ক্রিয়া কোন একটা ইকোসিস্টেমের মধ্যে। আর বায়োজিওসিনোসিস হচ্ছে কি? যে কোনো একটা ইকোসিস্টেমে পরিবেশের সঙ্গে জীবের যে পারস্পরিক মিথস্ক্রিয়া। ঠিক আছে? তাহলে এই তিনটে টার্ম আশা করি বোঝা গেল যে বায়োসিনোসিস কি, বায়োজিওসিনোসিস কি এবং ফাইটোসিনোসিস কি। এরপর আমরা আসি জুসিনোসিস। জুসিনোসিস বলতে আমরা কি বুঝি? দেখো, এরা হলো যে খাদক সম্প্রদায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্তরের খাদক। জুসিনোসিস বলতে বায়োজিওসিনোসিস এর অন্তর্গত সমস্ত প্রাণী সম্প্রদায়কে বোঝায়। জু মানে আমরা জানি প্রাণী, তাহলে সমস্ত প্রাণী সম্প্রদায়ের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া তাকেই বলা হচ্ছে কি জুসিনোসিস, যারা পরস্পর খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে ক্রিয়া করে। তাহলে প্রাণী সম্প্রদায়ের মধ্যে যে মিথস্ক্রিয়া সেটা হচ্ছে বা আন্তঃসম্পর্ক, সেটা হচ্ছে জুসিনোসিস। মাইক্রোবায়োসিনোসিস বলতে আমরা কি বুঝি? বায়োসিনোসিসের অন্তর্গত পারস্পরিকভাবে ক্রিয়াশীল যে সমস্ত অণুজীব, অর্থাৎ অণুজীব বা মাইক্রো অর্গানিজমসদের মধ্যে যে পারস্পরিক আন্তঃসম্পর্ক তাকেই বলা হচ্ছে মাইক্রোবায়োসিনোসিস। তাহলে আমরা কি কি পেলাম বলতো? প্রথমেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বায়োজিওসিনোসিস, মানে হচ্ছে পরিবেশের সঙ্গে জীব গোষ্ঠীর আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া। দুই পেলাম আমরা বায়োসিনোসিস, অর্থাৎ জীবগোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়া। এই বায়োসিনোসিস এর মধ্যে আমরা তিনটে ভাগ পেলাম। একটা হচ্ছে ফাইটোসিনোসিস, অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়া। দুই হচ্ছে জুসিনোসিস বা প্রাণী গোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়া। এবং মাইক্রোবায়োসিনোসিস মানে হচ্ছে অণুজীব যারা রয়েছে তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক আন্তঃসম্পর্ক। তাহলে এই হলো মাইক্রো বায়োসিনোসিস, জুসিনোসিস, ফাইটোসিনোসিস, বায়োসিনোসিস এবং বায়োজিওসিনোসিস। এরপর আমরা আসবো ইকোটোন বলতে আমরা কি বুঝি? দেখো, ইকোটোন কি? ইকোটোন হচ্ছে দুটো বাস্তুতন্ত্রের মধ্যবর্তী যে মিশ্র অবস্থা তাকে বলা হয় ইকোটোন। দেখো, দুটো ভিন্ন বায়ম বা বাস্তুতন্ত্রের সীমানায় গড়ে ওঠা দুটো বাস্তুতন্ত্রের যে মিশ্র অবস্থা, তাহলে এই যে দুটো বাস্তুতন্ত্রের মিশ্র অবস্থাটা কোথায় গড়ে উঠবে? নিশ্চয়ই দুটো বাস্তুতন্ত্রের সীমানায় গড়ে উঠবে। একেই বলা হয় ইকোটোন। যেমন উদাহরণ বলতে পারি আমরা, দেখো, যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের যে বাস্তুতন্ত্র এবং মরুভূমির বাস্তুতন্ত্র, এর মধ্যবর্তী বাস্তুতন্ত্র কি, যেটাকে আমরা মিশ্র বাস্তুতন্ত্রও বলতে পারি, সেটা হচ্ছে ক্রান্তীয় সাভানা তৃণভূমি। এছাড়াও আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সমুদ্রের বাস্তুতন্ত্র এবং স্থলভাগের বাস্তুতন্ত্র। এদের মধ্যবর্তী ইকোটোন কোনটা বলতো? উপকূলের বাস্তুতন্ত্র, যেটা সমুদ্র এবং স্থলভাগের মধ্যবর্তী অংশ উপকূলে গড়ে ওঠে। ফলে এখানে দুটো বাস্তুতন্ত্রের সীমানায় গড়ে ওঠা দুটো বাস্তুতন্ত্রের মিশ্র অবস্থা পাওয়া যায়, তাই একে বলা হয় ইকোটোন। এরপর আমরা আসছি ইকোক্লাইন বলতে আমরা কি বুঝি? দুটো আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে মিশ্রণের একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যাকে বলা হয় ইকোক্লাইন। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে গাছপালার দিকে নজর রাখলেই আমরা দেখব যে উদ্ভিদের মধ্যে ক্রমাগত পরিবর্তন ঘটতে থাকে এবং এই পরিবর্তনের প্রবণতাটা কিন্তু আমাদের চোখে পড়ে। তাহলে এই যে যখন আমরা নিচু থেকে উঁচুর দিকে যাচ্ছি, শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দিকে যাচ্ছি,
কিন্তু যে গাছপালার মধ্যে যে পরিবর্তন প্রবণতাটা আমরা চোখে পড়ে, এই যে পরিবর্তনের প্রবণতা বা মিশ্রণের প্রবণতা, এটাকেই বলা হচ্ছে কি ইকোক্লাইন। আর সবশেষে আমরা দেখব এজ এফেক্ট বলতে আমরা কি বুঝি। এজ, EDGE, এজ মানে হচ্ছে ধার বা সীমানা, তাই তো? দেখো, দুটো পাশাপাশি অবস্থিত বাস্তুতন্ত্র বা বায়োমের সীমানাবর্তী অঞ্চলে পারস্পরিক প্রভাবে জীবগোষ্ঠীর গঠন ও প্রজাতির সংখ্যার মধ্যে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় এজ এফেক্ট। তাহলে দুটো পাশাপাশি বাস্তুতন্ত্র রয়েছে, তাদের যে সীমানাবর্তী অঞ্চল, সেখানে দুটো বাস্তুতন্ত্রেরই প্রভাব রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে দুটো বাস্তুতন্ত্রের পারস্পরিক প্রভাবের ফলে জীবগোষ্ঠীর গঠন এবং প্রজাতির সংখ্যার মধ্যে কিছু পরিবর্তন ঘটে যায়। এটাকেই বলা হচ্ছে এজ এফেক্ট। তাহলে আমরা মোটামুটি এই টার্মগুলো সম্পর্কে জানলাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট ইকোলজি এবং ইকোসিস্টেম পড়ার ক্ষেত্রে। আশা করি এই যে ইকোলজি এবং ইকোসিস্টেম সম্পর্কিত যে আলোচনা, ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান বা বাস্তববিদ্যা এবং ইকোলজি বা বাস্তুতন্ত্র সম্পর্কিত এই যে আলোচনা, সেটা তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে এবং তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।